This is the last and final departure call. আমরা এয়ারপোর্টে এরকম শুনেই থাকি। তো অস্কারের বিদায়, ইস্টবেঙ্গল কোচ অস্কারের বিদায় এবং কে কে সম্ভাব্য কোচ হতে পারে ইস্টবেঙ্গলের, সে সম্পর্কিত একটা ছোট্ট একটা আলোচনা করব। আমি গতকালই একটা ছোট্ট একটা আলোচনা করেছিলাম অস্কারের বিদায় প্রসঙ্গে, তার বিদায় ভাষণ সম্পর্কে। তো অস্কার এই নিয়ে তিনবার বিদায় জানালো আমাদেরকে, এবং সেই বিদায় প্রসঙ্গে আলোচনার পূর্বে বলি, একটা গান মনে পড়ে যাচ্ছে। কে প্রথম না বলেছে, কে প্রথম চলে গিয়েছে, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম না বলেছে, অস্কার না ক্লাব আমার, কে প্রথম না বলেছে। এই অস্কার গতকাল আপনারা যদি দেখেন, ও যে তৃতীয় বিদায় কেন বলছি, প্রথম বিদায় হয়েছিল একটা লাস্ট ড্যান্স বলে একটা পোস্ট করেছিল, এবং পাঞ্জাব ম্যাচের পূর্বে যে প্রেস মিট সেখানে বলেছিল আমি থাকবো না। তারপর আইএসএল শেষ হয়ে যাওয়ার পর বলল আমি থাকবো না, যদি কখনো আবার আমি গান গাইতে আসি। এবং গতকাল আবার বলল আমি রইলাম না, আমি থাকলাম না, আমি থাকবো না। তিনবার বিদায় খুব কম আমরা দেখতে পাই। ওই হেরাফেরি সিনেমাটা একটা মনে করা লাগে ইস্ট বেঙ্গল ফ্যান। তো অস্কার সেই তৃতীয় বিদায় সম্ভাষণে বলল শেষে, যে আপনারা জেনে যাবেন, অচিরেই জেনে যাবেন আমার পরবর্তী গন্তব্য, আমি কোথায় যাচ্ছি। এখনও আমরা জেনে উঠতে পারলাম না। ইতিমধ্যে আমরা দেখলাম বিয়ন্ড স্পোর্টস দাবি করলো যে, গতকাল শনিবার ছিল, যে শুক্রবার নাগাদ অস্কারের একটা ইন্টারভিউ হয়েছে ইন্দোনেশিয়ার কোনো একটা ক্লাবে। ইন্দোনেশিয়া এর মধ্যেই রয়েছে ভদ্রলোক। তো ইন্দোনেশিয়ার কোনো একটা ক্লাবে শুক্রবার ওনার একটা ইন্টারভিউ হয়েছে। তো জানি না কতগুলো কোচের ইন্টারভিউ হচ্ছে। সাধারণত ফাইনাল ইন্টারভিউ একাধিক কোচের সাথে হয়, অন্তত একের বেশি তো হয়। তো শুক্রবার যদি ইন্টারভিউ হয় ওনার, তো তারপর ধরুন যদি রাজিও হয়ে যায় ওরা, সেই ক্লাব, সংশ্লিষ্ট ক্লাব, তারপর তারা একটা চুক্তিপত্র বানাবে, সেটা পাঠাবে, দুপক্ষ সই-সাবুত হবে। তো এখনও সই-সাবুত হয়নি, কিন্তু তার আগে উনি বলে দিলেন উনি থাকছেন না। মানে উনি ধরেই নিয়েছেন হয়তো এটা হবে। বা আরও একটা সম্ভাবনা, যেটা সমূহ সম্ভাবনা, সেটা হচ্ছে যে ওনাকে খুব সম্ভবত হয়তো ইস্টবেঙ্গল ক্লাব থেকেই জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে আমরা রাখছি না। হ্যাঁ, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এবং আমি আশ্চর্য হব না যদি আমরা জানতে পারি সংবাদ মাধ্যম মারফত বা ইউটিউবারদের মারফত যে ইস্টবেঙ্গলের নতুন কোচকে, এবং তার বেশ কয়েকদিন বাদে জানতে পারি যে অস্কার কোথায় যাচ্ছে। সেই সম্ভাবনাটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে। কেননা এই সম্ভাবনাটা খুবই প্রবল মনে হচ্ছে যে অস্কারকে জানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে আপনার সাথে আলোচনা করছিলাম, আপনাকে পূর্বে আমরা একটা মৌখিক প্রস্তাব দিয়েছিলাম, যদিও ভার্বাল ফর্মাল বলে কিছু হয় না। উনি যেটা লিখেছেন যে ফর্মালি কি সব, মূলত আপনি তখনই বলতে পারেন যে আপনি একটা প্রপোজাল রিজেক্ট করেছেন যখন আপনাকে প্রপোজালটা লিখিত আকারে কেউ দেবে। মৌখিকভাবে তো একাধিক কোচের সাথে আলোচনা চলে, মানে ফাইনাল স্টেজে গিয়ে। তো খুব সম্ভবত সেটা হয়নি। ওনাকে পূর্বে যেগুলো নিতু বলছিল আপনি যদি থাকেন কীভাবে থাকতে চান, সেটাকেই ও উল্লেখ করে বলেছে যে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি না করেছি। এবং খুব সম্ভবত ওনাকে এটাও বলা হয়েছে যে দুঃখিত, আমরা আরেকজনের সাথে এগিয়ে যাচ্ছি। এটা হতেই পারে, এটা চাকরি বাজারে এটা খুবই হয়, এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। তো কে কোচ হতে পারে, আমি সকালে উঠে দেখলাম বর্তমানে লিখেছে যে একাধিক কোচের সাথে কথাবার্তা চলছে, তার মধ্যে দুটো নাম উল্লেখ করেছে, এক হাবাসের নাম এবং এক মানুলোর নাম।
দেখুন, হাবাসের একটা সমস্যা, হাবাস জুনিয়রদের খুব একটা ডেভেলপ করে না। ওনার বয়সও হয়েছে, কিন্তু শারীরিক সমস্যা বোধহয় আছে ওনার। প্লাস উনি মানে এই বয়সে এসে মনে হয় না নতুন করে ওনার ফিলোসফি বদলে জুনিয়র ডেভেলপমেন্টের উপর একটু নজর দেবেন। সেই তুলনায় মানলো বা পিটার, যে ভদ্রলোক মুম্বাইয়ের কোচ, বা পাঞ্জাবের কোচ ওয়েন কোয়েল, এরা কিন্তু কমা প্লেয়ার বা জুনিয়র প্লেয়ারদের নিয়ে খুব ভালো কাজ করে। মানলো তো এই বিষয়ে বিশারদ বা এক্সপার্ট বলাই যায়। এবং আমি দেখছি বেশ কিছু জায়গায় দাবি দেওয়া করছে যে মানলোকে ফ্রিজ করার বা ফাইনাল করার খুব চেষ্টা করছে ক্লাব। যদি সেটা করতে পারে খুবই ভালো একটা কাজ হবে। যারা এই মুহূর্তে কাজ করছে, সৈকত এবং প্রতিমরা এই রিক্রুটমেন্টের কাজটা করছে, খুবই ভালো একটা কাজ করবে যদি এরা করতে পারে মান্যলোকে। কেননা মান্যলোকে নিলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনার যে বাজেটটা হবে সেইটা প্রায় ম্যাক্সিমামটাই আপনি ভালো বিদেশি চয়নের ব্যাপারে ফোকাস করতে পারেন। আর এই আপনার যে 10-15 মিনিট খেলার জন্য রিলিভারের জন্য রোলগুলো মানলো মোটামুটি আপনার যে স্থানীয় ছেলে আছে, যে লোকাল পুল রয়েছে আপনার ক্যালকাটা ফুটবল লিগ স্কোয়াডের ছেলে, তাদের দিয়ে সুন্দরভাবে করে দেবো। ও এটা অতীতে একাধিকবার করেছে। ও প্রথম ক্লাব ভুলে যাবেন না, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ যখন শুরু করেছিল তখন মানে ওদের জার্নি শুরু করেছিল তখন বেশ অনেকটা ম্যাচ ওদের কাছে বিদেশি সংখ্যাও ছিল না, মানে পুরো যতগুলো কোটার বিদেশি ছিল না, তার মধ্যেই কিছু অচেনা অজানা স্থানীয় ভারতীয় ছেলেদের নিয়েই বেশ সুন্দর ফুটবল ওরা খেলেছিল। তো মানলোর মতন কোচ, মানলোই যে হতে হবে কোনো মানে নেই। মানে যারা ইউথ নিয়ে কাজ করতে পারে এই ধরনের কোচ হলেই কিন্তু সবচেয়ে ভালো ইস্টবেঙ্গলের জন্য। সুদূর প্রসারী একটা উপকার হবে ইস্টবেঙ্গলের, তাৎক্ষণিক উপকার তো হবে, এবং একটা কন্টিনিউয়াস একটা ইম্প্রুভমেন্ট হবে, একটা সাস্টেনেবল একটা প্রসেসের মধ্যে ইস্টবেঙ্গল ঢুকে পড়বে। কারণ এইভাবে আপনি আপনার দেশের অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো নয়, তার মধ্যে ফুটবল খেলাতে লোকে টাকা ঢালতে চায় না। আপনি যে বিদেশি আনবেন, আপনার রুপির ভ্যালু পড়েই যাচ্ছে। আজ ধরুন যাকে ভাবলেন 2 কোটিতে আনবেন, তার সাথে চুক্তি শেষ হতে 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 বা মৌসুম শেষ হতে হতে আপনি দেখলেন আপনাকে অনেকটা বেশি অর্থ, আপনার 2.5 কোটি টাকা চলে গেল। যেহেতু রুপির ভ্যালুটা পড়ছে আপনার সাথে, ওদের ডলারে ইয়ে যে এত ডলার ইকুইভ্যালেন্ট তোমাকে রুপিতে দেব স্যালারি। তো এবার যদি ডলারের রেট বাড়তে থাকে তাহলে আপনাকে কিন্তু যে ইন্ডিয়ান রুপিতে যে টাকাটা দেবেন, আপনি প্রাথমিকভাবে ভাবলেন আপনার 2 কোটি টাকা যাবে আপনার ভাড়ার থেকে, কিন্তু আখেরে দেখলেন 2.5 কোটি টাকা চলে গেল। কেন, যখন একটা দেশের কারেন্সি নড়বড় করে তখন বিদেশিরা বলে তোমার সাথে আমার সাথে তোমার যে স্যালারির যে এগ্রিমেন্টটা হবে ওটা ইন টার্মস অফ ডলার ইকুইভ্যালেন্ট হবে, যে তুমি আমাকে এত ডলার ইকুইভ্যালেন্ট ইন্ডিয়ান রুপিতে স্যালারি দেবে। এবার ডলার ইকুইভ্যালেন্ট যখনই হবে তখনই কিন্তু আপনার ডলার রেট যদি বাড়তে থাকে, আপনাকে যে ইন্ডিয়ান রুপিতে স্যালারিটা দিচ্ছেন, আপনি প্রাথমিকভাবে ভাবলেন এর পেছনে আমার 2 কোটি খরচ হবে, দেখলেন 2.5 কোটি চলে গেল। তার মানে বিদেশিদের ক্ষেত্রে আপনার যে বাজেট সেটা একটুখানি গড়বড় হিসেব করাটা, তো সেখানে আপনার যদি স্থানীয় প্লেয়ার জুনিয়র প্লেয়ারদের নিয়ে প্রবলেম হয়, মানে তাদের আপনি তুলে না আনতে পারেন, তাদের ব্যবহার না করতে পারেন, তাহলে কিন্তু ক্লাবের উপর একটা বিশাল একটা ফাইন্যান্সিয়াল একটা চাপ চলে আসে। এখানে এই ধরনের বিলাসিতা চলবে না। আপনি মার্তান্দ রামসাঙ্গা টাইপ, মানে সিংটোর হাত ধরে অস্কারের সম্মতিতে নিয়ে এলেন আই লিগ থেকে 1 গাদা টাকা দিয়ে, তারপর তাদের আপনি খেলালেনই না। ইনফ্যাক্ট চেষ্টা হয়েছিল কলকাতা ফুটবল লিগে তাদের নামানো হয়েছিল, দেখা গেল তারা কলকাতা ফুটবল লিগেরই খেলার যোগ্য নয়, তাদেরকে ডাইরেক্ট আইএসএল কন্ট্রাক্ট দিয়ে নিয়ে এসেছিল সিংটোর মতন ভদ্রলোকরা, মানে তাকে ফুটবল ডিরেক্টর হিসেবে বসানো হয়েছিল। তো দেখা যাক মানলো হয় কি না, মানলো না হলেও অসুবিধা নেই যদি ওই ধাঁচের কোচকে আমরা নিতে পারি, নিয়োগ করতে পারি। আর অস্কারের ব্যাপারটা দেখা যাক কবে সে ঘোষণা করে, কেন এটা মোটামুটি পরিষ্কার যে অস্কার কিন্তু কোথাও এখনও পায়নি, পেলে সেটা ঘোষণা করেই দিত। সবাই ভালো থাকবে।